এই মুহূর্তে বসে আছি সপ্তগ্রাম বিধানসভায়। সপ্তগ্রাম বিধানসভায় এক কথায় দুর্নীতির আঁতুড়ঘর ছিল। বর্তমানে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার। পালা বদলের পরে সম্পূর্ণ চিত্র কিন্তু পরিবর্তন হয়েছে। সরাসরি কথা বলবো সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষের সাথে। দাদা, কেটিভি বাংলায় আপনাকে স্বাগত। নমস্কার। দাদা কর্মী ছিলেন, আন্দোলনে নেমেছেন, একদম গ্রাসরুটে নেমে কাজ করেছেন, আজকে বিধায়ক হয়েছেন, কি বলবেন? দেখুন, আমি বিধানসভার নির্বাচনের আগে টিকিট পাওয়ার পর আমি মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে এই বিধানসভাকে আমি সন্ত্রাস মুক্ত করব এবং এলাকায় যেগুলো জবরদখল থেকে শুরু করে যেগুলো মানুষকে ত্রাস সৃষ্টি করে রেখে দিয়েছে, মানুষকে সেই ত্রাস মুক্ত করব। আজকে আপনারা 2 মাস হতে চলল আমাদের সরকার হওয়ার পর। আপনি সপ্তগ্রাম এলাকার গলি গলি যান, মা বোনেদেরকে জিজ্ঞেস করবেন যে আপনাদের সত্যি কি এখন কোনো ভয় আছে? দেখবেন রাত 12টা 1টা পর্যন্ত মহিলারা বাইরে ঘুরছে, তাদের কিন্তু ভয় নেই, কারণ ভয় মুক্ত হয়েছে। এলাকার ব্যবসায়ীদের কাছে যান, ব্যবসায়ীরা কিন্তু স্বস্তি পেয়েছে, কারণ সমস্ত ব্যবসায়ীর কাছে এমনভাবে একটা চাপ সৃষ্টি ছিল, সে ছোট মুদিখানার দোকানই হোক আর বড় বিল্ডার্সের দোকান হোক, কোনো ফ্যাক্টরি মালিক হোক, যেই হোক, তাদের কাছে একটা চাপ, মানে কণ্ঠ রোধ করার চাপ, এমনভাবে সপ্তগ্রাম বিধানসভা হয়েছিল। বিশেষ করে বাঁশবেড়িয়া এলাকা, সেই বাঁশবেড়িয়া এলাকা আজকে আমার যতটা ক্ষমতা, আমি 2 মাসের মধ্যে সবটা করতে পারিনি, কিন্তু এটা বলতে পারি অন্তত 50% কাজ আমি করতে পেরেছি, যেটা ভয় মুক্ত করতে পেরেছি মানুষের। আর বাকি আরো 4-5 মাস পর আশা করছি মানুষ তার নিজের অধিকার ফেরত পাবে, কারণ এই সরকার মানুষের সরকার। আপনারা জানেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি বলেছেন 0 টলারেন্সে আমরা সরকার চালাবো। তো সেই জায়গাতে আশা করছি আমরা এলাকাকে শান্তপ্রিয় রাখতে এবং এলাকায় কোনো রকম মানে জবরদখলকারী, তোলাবাজি, সন্ত্রাস সৃষ্টিকারী এইসব জিনিসগুলো দুর্নীতি থেকে সরে যাবে। এবং তার সাথে আপনারা এটা দেখেছেন যে বাঁশবেড়িয়া পৌরসভা, যেটা না বললেই নয়, একটা চোরের আঁতুড়ঘর হয়ে গেছিল। যদি বলেন কেন, আজকে 15 বছর বাঁশবেড়িয়া পৌরসভা চলছে, আজকে একটা শ্মশান ঘাটে চুল্লি বন্ধ। ওনারা দায়ী চাপাবার চেষ্টা করছে আমার উপরেতে, যে আমরা ক্ষমতা, যেহেতু বিধানসভায় বিধায়ক এসছে এখানে নাক গলাচ্ছে, তার ফলে চেয়ারম্যানের কথা অনুযায়ী আমরা কাজ করতে পারছি না। আমি তাদের কাছে বলবো, 15 বছর কি করেছেন? আজকে দুটো চুল্লি বন্ধ। আমরা মানে এখনো টেন্ডার ইস্যু না করেও আমি মানে একজনকে, যারা টেন্ডারে কাজ করে তাদেরকে বলেছি, আপনি ইমিডিয়েটলি মানুষের পরিষেবা দেওয়ার জন্য কাজ শুরু করুন। একটা চুল্লির কাজ মোটামুটি শেষের দিকে হয়ে গেছে, চালু হয়ে যাবে। এলাকার জঞ্জাল দেখবেন পরিষ্কার হয় না, ড্রেন পরিষ্কার করে না, এলাকা থেকে যেগুলো ট্যাক্স ওঠে ট্যাক্সের হিসেবের খাতায় হিসেব দেয় না। আমি এটা একদম পরিষ্কার অফিসিয়ালি ভাবে পুরো এটা নিশ্চিত হয়েছি যে পৌরসভা, আমাদের বিধানসভা ভোটের আগে যে টাকাটা ওন ফান্ডে উঠেছিল, সেই টাকাটাও এরা ভোটের প্রচারে খরচা করে ফেলেছে। এক কথায় এই পৌরসভা মানে একদম নিজেদের ঘরোয়া লোকেদেরকে দিয়ে যেভাবে বাড়ির ফ্যামিলি চলে, সেইভাবে ফ্যামিলির মতো চালিয়েছে, মানুষের জন্য নয়। এবং কাজকর্ম থেকে শুরু করে অনেক কাজ আছে যেগুলো টেন্ডার হয়েছে, কাজই হয়নি, পয়সা উঠে গেছে। দাদা, দুর্নীতি নিয়ে তো বারংবার সোচ্চার হয়েছেন, প্রচারের সময়ও সোচ্চার হয়েছেন যে পৌরসভা পুরোপুরি দুর্নীতির আঁতুড়ঘর হয়ে গেছে, সেখান থেকে শুধু দুর্নীতিই হয়। দাদা, মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে গুন্ডা দমন করতে হবে, তারা বলছেন কোনো গুন্ডারা চলবে না, কিন্তু সপ্তগ্রাম বিধানসভায় গুন্ডা মানে গলি গলিতে মাটি মাফিয়া, বালি মাফিয়া, একসময় অভিযোগ প্রচুর ছিল, তাদের উপর কি বলবেন, কি বার্তা? দেখুন, কোনো মাফিয়া সপ্তগ্রামের শান্তিতে থাকতে পারবে না, এটা আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলছি। আর গুন্ডা দমন আইন আমাদের এসেছে, খুব তাড়াতাড়ি এটা প্রযোজ্য হচ্ছে। তো এটা আপনারা নিশ্চিত থাকুন, মাফিয়া রাজ শেষ হবে এবং মানুষের যে চলার পথ, মানুষের শান্তি শৃঙ্খলা, সেটা ফেরত পাবে এবং এলাকাতে ভয়মুক্ত হবে। এবং এর সাথে এটাও বলি, আমরা উন্নয়নের সরকার চাই।
প্রথম থেকে আমাদের একটাই দাবি যে আমরা উন্নয়ন চাই, মানুষের উন্নয়ন চাই। আপনারা দেখেছেন 2 মাস আসার পর আমি হসপিটালগুলো ভিজিট করেছি। হসপিটালে কিন্তু আগে যে কাজগুলো হচ্ছিল না, এখন হসপিটালে সেই কাজগুলো হচ্ছে, রোগীদেরকে দেখছে। কারণ আগে রুগী গেলে হসপিটালে গিয়ে লাইনে দাঁড়ানো থাকতো, দেখতো না, চিকিৎসা হতো না। এখন কিন্তু আমি এলাকায় খোঁজ নিয়ে যা দেখছি অনেকটা পরিবর্তন হয়েছে। সবটা না করতে পারলে অনেক পরিবর্তন হয়েছে। আগামী দিন আরো 2-3 মাসে বললাম আরো পরিবর্তন হবে। দাদা বালি তোলা, মাটি কাটা এগুলো কি বন্ধ দেখুন হয়েছে? আপাতত এখন ওখানে মাটি তো সব বন্ধ, বালি একটা দুটো জায়গায় বালি নিয়ে আমি সোচ্চার হয়েছি, কিন্তু তাদের যারা গোলা আছে তাদের বক্তব্য হচ্ছে আমরা আমাদের নিজেদের জায়গায় বালি রাখছি, বালি রেখে আমরা বিক্রি করছি, এটা আমাদের লিগালি করছি। তার সত্ত্বেও আমি থানাকে বলেছি যদি ইললিগাল কোনো কিছু বালির গাড়ি ঢোকে বা বালি আসে তাকে বন্ধ করবে। অলরেডি বন্ধ করে দিয়েছে, কিন্তু কিছু মালিক যারা আছে, যারা এই কনস্ট্রাকশন কাজের সঙ্গে যুক্ত বা যাদের গোলা আছে, তাদের বক্তব্য দাদা আমাদের যেগুলো বালি আসছে সেগুলো আমরা আন্ডারলোড এখনকার গাড়ি, এবং আমরা আমাদের নিজেদের জায়গায় বালি ফেলছি, সেইগুলো আমাদেরকে এলাকার মানুষদেরকে যেমন দিতে হয় সেইভাবে আমরা ওটা ব্যবসা করি আগে থেকে, সেই ব্যবসা চালাচ্ছি। তার যারা এখানে বসবাস করে 1 গাড়ি 2 গাড়ি বালি এলাকায় যেগুলো বিক্রি করছে, মানুষের বাড়িঘর কাজকর্ম যেগুলো তাহলে আটকে যাবে সবকিছু, সেইটুকুই ছাড় আছে। কিন্তু এখানে মাফিয়াগিরি করার মতো যে বালি স্ট্যাক করে বিক্রি করা, সেটা এখানে কিন্তু কিছু হচ্ছে না। আপনার তরফ থেকে কি রাত বেরাতে এরকম অভিযান চলবে? দেখুন আমি যেখানে দুর্নীতির গন্ধ পাবো আমি সেখানে গিয়ে অভিযান করব। আর আপনারা জানেন আমরা প্রায় 50-52টা বাড়িতে আমরা নোটিশ দিয়েছি, বিল্ডিংয়ে নোটিশ দিয়েছি, পুকুরে নোটিশ দিয়েছি। এটা কখনোই ভুলে যাবেন না যে নোটিশ দিয়েছে মানে চুপ হয়ে গেছে। সরকারি প্রসেস যেগুলো করা সেই প্রসেসগুলো হচ্ছে, প্রত্যেকের বিরুদ্ধেই অ্যাকশন হবে। তার যদি যথাযথ পেপারপত্র যদি দেখাতে না পারে, এমন নয় কেউ ছাড় পাবে, প্রত্যেকের উপরেই অ্যাকশন এগুলো হবে। দাদা উত্তরপাড়ায় তো বুলডোজার চলে গেছে, সপ্তাহ কি আগামী দিনে বুলডোজার দেখা যাবে? অবশ্যই চলবে, খুব তাড়াতাড়ি 1 সপ্তাহের মধ্যে আপনারা বুলডোজার দেখতে পাবেন। খুব শিগগিরই অর্ডার হয়ে গেছে। আমরা কিছু আমাদের রাজনৈতিক এর জন্য আমরা সেগুলো করতে পারিনি, তো খুব তাড়াতাড়ি হবে। পিডব্লিউডির একটা অর্ডার বাকি আছে একজন একটা বাড়ি ভাঙার বিষয়ে, এবং পৌরসভায় যেটা কোর কমিটি, পৌরসভায় যারা আছে সেই কোর কমিটি নিয়ে সিদ্ধান্ত হয়ে থানাকে অলরেডি চিঠি দিয়ে দেওয়া হয়েছে। খুব শিগগিরই বুলডোজার চলবে। যারা মনে করছেন সমঝোতা হয়ে যাবে স্বরাজ ঘোষের সাথে, সেখানে কি বলবেন? এই সমস্ত মানুষের ভুল ধারণা। আমি রাজনীতি করতে এসেছি মানুষের জন্য, আমার সঙ্গে সমঝোতা হওয়ার এখানে জায়গা নেই। আর আমি কখনোই কোনো মাফিয়া রাজের সাথে হাত মেলাতে চাই না, এটা নিশ্চিত থাকুন। আর আমি যে বাড়ি থেকে উঠে এসেছি যথেষ্ট ভালো, আমি নিজে ব্যবসাও করতাম, আমার বাড়ির পরিবেশ সবাই চাকরিজীবী। আপনারা খোঁজ নিয়ে দেখবেন আমার বাড়িতে এমন কেউ নেই যে চাকরি করে না। তৃণমূল আমলের চাকরি নয়, কিন্তু অনেক আগে থেকে সব চাকরিজীবী। তাহলে আমি একটা অন্যান্য ভালো একটা ফ্যামিলি থেকে উঠে এসেছি। এখানে এই মাফিয়া রাজদের সঙ্গে হাত মেলাবার জন্য নয়, মানুষের উন্নয়নের জন্য এসেছি, এবং মানুষকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করার জন্য আছি। আর মাফিয়ারা যদি মনে করে বা কিছু লোক যদি মনে করে যে মাফিয়াদের সঙ্গে হাত মেলাবে, এটা ভুল ধারণা। আর মাফিয়াকে কখনোই আমি এই এলাকাতে উঠতে দেবো না। দাদা বাঁশবেড়িয়া পৌরসভায় একদম তৃণমূল সরকার থাকাকালীন অভিযোগ উঠতো যে জল নিকাশি ব্যবস্থা, সামান্য বৃষ্টিতে জলমগ্ন এলাকা, আপনিও পরিদর্শনে গিয়েছিলেন, কি বলবেন? দেখুন ড্রেনগুলো যত ড্রেনেজ আছে আমি আগেই পরিদর্শন করেছিলাম, ড্রেনেজগুলো সংস্কার করতে হবে। তার জন্য আমরা পৌরসভাকে অলরেডি আমাদের প্রজেক্ট সব করে দিচ্ছি একটা একটা করে। হাই ড্রেন যেগুলো আছে ওগুলোকে আগে ক্লিয়ার করতে হবে, এবং অলিতে গলিতে যত ড্রেন আছে সেই যতক্ষণ না হাই ড্রেন ক্লিয়ার হচ্ছে ততক্ষণ ছোট ড্রেনগুলো কাজ করা যাবে না। ওই জন্য আগে হাই ড্রেনেজ কাজ আমরা স্টার্ট করব, তার জন্য আমাদের টেন্ডারও হবে। কাজের ধারা যেভাবে চলা সেটা আমরা একদম নিয়ম মাফিক আমরা এলাকা থেকে একটা, আপনি জানেন আমি জনতার দরবারে বসছি, আমি প্রথমেই আমি জনতার দরবার বসা চালু করে দিয়েছি। সেই জনতার দরবার থেকে যা যা মানুষের প্রশ্ন থাকবে তাদের সেই কাজ যাতে করে দিতে পারি, তার জন্য আমি সবসময় তাদের পাশে থাকবো। দাদা আপনি নির্বাচনের সময় আপনি কিন্তু বারংবার সোচ্চার হয়েছিলেন আপনার অঞ্চলের কৃষকদের জন্য, আলু চাষি এমনকি তাদের যে স্টোরেজ, যেটা নিয়ে তৃণমূল সরকার সবসময়ভাবে বেনিয়ম করতো, সেখানে কাটমানি তুলতো। আজ তাদের অবস্থা কি, কি করবেন তাদের? দেখুন আমার যে গ্রাম্য এলাকা, আমার এদিকে 7টা পঞ্চায়েত আছে, সেই পঞ্চায়েতের মধ্যে বিশেষ করে পোলবাদারপুর ব্লক, সেই এলাকায় আলু চাষিদের জন্য এবং সবজি চাষি যারা আছে তাদের জন্য একটা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ অলরেডি করার জন্য আমরা প্রপোজাল জমা দিয়েছি বিডিওকে। এলাকায় আমার যেটা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম একটা সুপার স্পেশালিটি হসপিটাল, তার জন্য আমরা কাগজ
আমরা পেপারপত্র করে জমা দিয়েছি। তৃতীয়ত হচ্ছে আমরা যেটা করেছিলাম যে বাঁশবাড়িয়া কুম্ভ মেলা, যেটা হচ্ছে ত্রিবেণী কুম্ভ, একটা রাজ্যের শুধু নয় ভারতবর্ষের নাম করা তো সেই কুম্ভকে আমরা নতুন করে সাজাবো, এটা তীর্থস্থানে আমরা পরিণত করব। তার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। সঙ্গে সঙ্গে তো কাজ করা সম্ভব নয়, আমরা প্রপোজাল দিয়ে আশা করছি আমরা আমাদের যে সমস্ত প্রতিজ্ঞা দিয়েছি তার মধ্যে যেমন আমাদের অন্নপূর্ণা ভাণ্ডার চালু হয়ে গেছে, আমাদের কিষাণ সম্মান নিধি আমাদের চালু হয়ে গেছে, আমাদের হচ্ছে যেটা হচ্ছে আয়ুষ্মান ভারত চালু হয়ে যাচ্ছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সরকার, এবং হচ্ছে আমরা ভোটের আগে যেগুলো প্রতিজ্ঞা মানুষের কাছে হয়েছি সেগুলো আমরা অক্ষর করে পালন করার চেষ্টা করব। দাদা ইতিমধ্যে জিআই তকমা পেয়েছে চন্দননগরের জলভরা, পেয়েছে হচ্ছে আপনার নৌশিল্প, পেয়েছে হচ্ছে তার সাথে মনোহরা। এই যে জিআই তকমা আপনার হুগলি জুড়ে, আপনিও সেই হুগলির একজন প্রতিনিধি, কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ এটা আমাদের গর্ব হুগলিদের কাছে এবং হুগলিবাসীর কাছে এটা গর্ব। হ্যাঁ, আগামী দিন অন্যান্য বিধানসভাতেও আর নতুন নতুনভাবে হবে, আরও নতুন কিছু উদ্ঘাটন হবে। যেমন আমি আলু চাষিদের জন্য বলি, আমরা আলু চাষিদের নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী একটা মিটিং করতে বলেছিলেন, যে মিটিংয়ে আমাদের আরামবাগের এমএলএরা সহ আমাদের হুগলি জেলার এমএলএরা উপস্থিত ছিলেন। আমরা আলুর চাষিরা কীভাবে দাম, তারা যাতে একটা নির্দিষ্ট দাম পাই, বাজার মূল্য সঠিক পাই, তার সুব্যবস্থা চিন্তাভাবনা আমরা নিয়েছি। কারণ দীর্ঘদিন ধরে একই জিনিস আসছে, ফোরে যারা আছে মিডিলে তারা প্রফিট করে বেরিয়ে আছে, চাষিরা কিন্তু তার লভ্যাংশটা শেষ হয়ে যাচ্ছে। এবং বিশেষ করে 2025-এতে 2026-এ যে আলু চাষিরা কিন্তু একদম লস খেয়েছে, আলু চাষের দাম পায়নি, তাদের খরচা ওঠেনি। কিন্তু আশা করছি নতুন সরকার হওয়ার পর চাষিদের মুখে হাসি ফুটবে। ইতিমধ্যে ধানের দেখেছেন কুইন্টাল প্রতি দাম বাড়িয়েছে। আর আলু চাষিদেরও বলি, যারা চাষ করবেন তাদের পাঞ্জাব থেকে বীজ যাতে সরাসরি তারা পায় তার সুব্যবস্থা করা হয়েছে, আমরা মিটিং করেছি। এবং সারের যে ব্যবস্থা, সার যাতে যেগুলো হচ্ছে আপনার মানে সিস্টেমে সার দেয়, যে একটা ধরুন ডিএপি নিলে ডিএপির সঙ্গে অন্য একটা সার নিতে হবে, প্যাক সিস্টেমে হয়, সেই প্যাক সিস্টেমটা বন্ধ হবে। চাষি বীজ নিয়ে আর সার নিয়ে কোনো কালোবাজারি কিন্তু চলবে না। এবং হচ্ছে গোডাউন মানে গুদাম যাতে করে ব্যবসাটা রাখতে পারবে না সার, যে এখন থেকে সার তুলে রেখে দেবো, গোডাউনে ভর্তি করে রেখে দেবো। আমরা কিন্তু প্রত্যেক জায়গায় আমরা ভিজিট করবো, যার পাবো তার সার সিজ করে দেবো। আমরা চাষি চাইবো সরাসরি চাষিদের কাছে মাল পৌঁছাক এবং চাষিদের ন্যায্য মূল্য পৌঁছাক। কারণ 1 টাকাও ওভার মানি করে কোনো চাষি যাতে সার না কেনে, তার সুব্যবস্থা আমরা করব। এবং এর সাথে আপনাকে বলি, আলুর যে পাউডার নতুন একটা আমরা মানে বিভিন্ন কোম্পানি এসেছে, কথাবার্তা চলছে আমাদের, প্রত্যেক পঞ্চায়েত এলাকাতে আমরা বা ব্লক এরিয়াতে প্রথম আমরা চালু করবো, কলকাতাপুর ব্লকে বসবে, যেটা হচ্ছে আলুকে আমরা যে আলুর যে ওটাকে ডাস্ট করে যে পাউডারটা হয়, ওই পাউডার বিভিন্ন কাজে লাগে, সেই পাউডার করিয়ে আমরা সেটাকে এক্সপোর্ট করব। এবং তাতে কি হবে, চাষিরা যখন কোল্ড স্টোরে আলুটা রাখার পর সেই আলুটা চাষিরাই বার করবে, করে সেই কারখানাগুলোতে বিক্রি করতে পারবে। তাতে কি হবে, একটা নির্দিষ্ট দাম থাকবে, একটা 600 টাকা 700 টাকা বস্তা নির্দিষ্ট করা থাকবে সব কিছু বাদ দিয়ে। এতে আমার মনে হয় চাষিরা অনেক লাভবান হবে। এবং এই ফ্যাক্টরি খুবই মানে ছোট ছোট ফ্যাক্টরি অনেকে করতে পারে, যদি কেউ চাই সেটা আমরা ট্রেনিং করাবো। যে পঞ্চায়েত এরিয়াতেও যদি কেউ বসাতে চাই, যে আমরা বসাবো 10 কাঠা 15 কাঠা জমি হলেই ফ্যাক্টরি বসে যায়, যে আলুর ডাস্ট থেকে পাউডার তৈরি করে সেটাকে এক্সপোর্ট হবে বাইরে। তো এই ধরনের কোম্পানিও আসছে। চেষ্টা করছি আমরা চাষিদের পাশে থেকে চাষিদের যাতে জনকল্যাণমুখী সুবিধা হয়, সেই তার জন্য আমি বিধায়ক হিসেবে আমার বিধানসভাতে আমি সবসময় চেষ্টা করব। দাদা সর্বশেষ প্রশ্ন, এই মুহূর্তে রাজনীতিতে এমনকি সোশ্যাল মাধ্যমে ভাইরাল হচ্ছে রচনা ব্যানার্জি। তিনি কিন্তু তার দলীয় নেতৃত্ব কুণাল ঘোষ থেকে শুরু করে, কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে, অসিত মজুমদার থেকে শুরু করে সকলের নামে কিন্তু একদম মমতা ব্যানার্জিকেও তিনি কিন্তু কাঠগড়া দাঁড় করিয়েছেন। আপনার বিধানসভার তিনিও কিন্তু একজন সাংসদ, কি বলবেন? দেখুন, এখন মানুষের কাছে একটাই প্রশ্ন, মানে তৃণমূল দলটা কার? তৃণমূল আদেও আছে? এখন নতুন তৃণমূল পুরাতন তৃণমূল, না ওদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার নয়। আমরা তো বিধানসভায় বসে হাসি পাই যে কে কার, মানে কে কে নতুন তৃণমূল, কে পুরাতন তৃণমূল, কে বিধানসভায় প্রশ্ন করছে, কে উত্তর দিচ্ছে, এগুলো যখন আমরা দেখি নিজেরা হাসি। অ্যাকচুয়ালি এই দলটার অস্তিত্ব শেষ হয়ে গেছে। আর রচনা ব্যানার্জি
সাদাসিধে, এমনি খারাপ নয়, উনি রাজনীতি নিয়ে অনেক কম বোঝে। কিন্তু এটা ঠিক, রচনা ব্যানার্জি যতদিন এখানে এমপি আছে মোটামুটি মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছে, কিন্তু এলাকার যারা বিধায়ক ছিল তারা তাকে এখানে জায়গা দেয়নি, তার নামে অনেক কুৎসা রটিয়েছে। তো উনি উনি যে পেশায় যুক্ত আছে আমার মনে হয় সেই পেশা করলেই ভালো হয়। তবে রাজনীতিতে আসলে রাজনীতি করুক, কিন্তু নতুন নতুন তৃণমূল করবে না পুরাতন তৃণমূল করবে, সেটা রচনা ব্যানার্জির ব্যক্তিগত ব্যাপার, এই নিয়ে আমাদের হস্তক্ষেপ করার দরকার নেই। কিন্তু পালা হ্যাঁ। বদলের পরে উনি সোচ্চার হয়েছে, তার আগে কিন্তু হয়নি। এটা কি বিজেপিতে আসার কোনো ইঙ্গিত? দেখুন, এদের এদের কে কি অভিনয় করছে এটা ওরাই বলতে পারবে এই উত্তর। কে ঋতব্রত, সে তো একরকম কথা বলছে, ঋতব্রত বলছে কে অভিষেক ব্যানার্জি, রচনা ব্যানার্জি বলবে কে মমতা ব্যানার্জি। এটা ওদের নাটক, এদের নাটক এসব চলতেই থাকবে। কিন্তু আমরা এটা বলি, আমাদের যে আইন এসছে এবং দুর্নীতির সঙ্গে যারা যুক্ত ছিল, যে সমস্ত এমএলএরা, এমপিরা, ব্লক প্রেসিডেন্টরা, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, যারা দুর্নীতি করেছে তারা যেন একটাও রেহাই না পায়, তারা যেন মানুষের যে অর্থ লুটেছে সেই অর্থ যেন তাদের কাছ থেকে ফেরত নেওয়া হয় এবং তাদেরকে উপযুক্ত শাস্তিতে জেলে পাঠানো হয়। এটাই আমার একটা মুখ্যমন্ত্রীর কাছে আর্জি থাকবে। আর এইরকম হুগলি জেলাকে চুষে খেয়েছে কিছু নেতা, সেই নেতাগুলো এখনো পর্যন্ত বাইরে আছে, এটাই আমাদের দুঃখ লাগছে। খুব তাড়াতাড়ি যাদের ভেতরে ঢোকানো যায় তার ব্যবস্থার জন্য আমরাও সোচ্চার হচ্ছি এবং আশা করি মুখ্যমন্ত্রী সোচ্চার হবেন। স্বরাজ ঘোষ বললেন জিরো টলারেন্সে কাজ হচ্ছে চট্টগ্রামে, শিল্প থেকে শুরু করে কৃষি ঢেলে সাজানো হচ্ছে, সবেমাত্র সরকারের বয়স 2 মাস। তিনি বলছেন সময় যত যাবে উন্নয়নের ডালি নিয়ে কিন্তু উপস্থিত থাকবেন। আর রাজনীতিতে যে তৃণমূল নিয়ে যে দ্বন্দ্ব শুরু হয়েছে, আগে তৃণমূল সাংসদ কিংবা তৃণমূল কর্মী বা বিধায়করা ঠিক করুক তৃণমূল কার, তবেই সেটা সমাধান হবে। এই মুহূর্তে তারা কিন্তু বলছেন আগে তারা ঠিক করুক। আর সপ্তগ্রামের যে গুন্ডারাজ, তিনি কিন্তু একদম 100% সে গুন্ডারাজ কিন্তু দমন করতে উদ্যত হয়ে রয়েছেন। হুগলির সপ্তগ্রাম থেকে অমল চক্রবর্তী, কেটিভি বাংলা।